আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি রোজকার খবরের বিশেষ আয়োজন রোজকার বন্ধন। আপনারা ইতিমধ্যে রোজকার বন্ধনের বেশ কিছু পর্ব দেখেছেন এবং সেখানে অবশ্যই আপনারা অবগত হয়েছেন যে আমরা আমাদের প্রতিটা এপিসোডে চেষ্টা করি বিভিন্ন সেক্টরে কাজ করা আমাদের আলোকিত মানুষদেরকে আপনাদের সামনে পরিচয় করায় দিতে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের সাথে আমাদের একটা আন্তরিকতার বন্ধন তৈরি করতে। বন্ধনটা কেবল শুধু একটা সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা তো নয়। বন্ধন বন্ধন তৈরি হবে আমাদের আন্তরিকতায়, সামাজিকতায়, মানবিকতায়, আমাদের সর্বোপরি প্রতিটা মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবাসার মাধ্যমে। আমরা আজও ঠিক সেই একই রকম ভাবে একজন নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং আমাদের আজকের অতিথির নাম হচ্ছে সুলতানা মুক্তা। আমরা অতিথির মুখ থেকে তার অভিজ্ঞতা, তার কাজ এবং তার পরিকল্পনা, আমাদের এই সমাজ, এই সামাজিক প্রেক্ষাপটে তার অবদান, এসব বিষয়ে শুনবো। তবে তার পরিচয়টা আমার মনে হয় আমার মুখ থেকে ভালো মতো যতটুকু আপনারা বুঝতে পারবেন তার কাছ থেকে আরো বেশি সুন্দর জানতে পারবেন। তাহলে চলুন দর্শক, আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে শুনে নিই তার সব গল্প এবং তার মুখ থেকে তার পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছে। আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে, আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যদি আপনার কাজের পরিচয় এবং আপনার প্রতিটা মানুষের কাজের বাইরে একটা নিজস্ব পরিচয় থাকে, সেই পরিচয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। ধন্যবাদ আপু। আমি হচ্ছি, আমার নামটা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন। আমার নাম হচ্ছে সুলতানা পারভিন মুক্তা। আমি বর্তমানে আমি যেই নিয়ে কাজ করছি সেটা হচ্ছে আমার একটা মেলার ইভেন্ট আছে। ইভেন্টের নাম হচ্ছে ঋক্ষশৈলী। ঋক্ষশৈলী নিয়ে আমি বিগত 4 বছর যাবৎ কাজ করছি, 4-5 বছর যাবৎ কাজ করছি। এইটাতে আমাদের কাজ হচ্ছে বিভিন্ন মেলার আয়োজন করা। তো সেই ক্ষেত্রে আমাদের এই থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা 17টি মেলার আয়োজন করেছি, আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছে। এছাড়া হচ্ছে এটা নিয়ে আমরা আরো কথা বলবো। এছাড়া আমার একটা ছোট্ট পেজ আছে যেটাতে আমি আমার বুটিক শপ হিসেবে আমি কাজ করি। এটা আমার 2020 সাল থেকে আমি এটাতে কাজ করছি। এখানেও একটু পরিচিতি তৈরি করার চেষ্টা করছি। আর তাছাড়া ইভেন্টের যে পেজটা আছে আমার, সেখান থেকে আমি আমাদের দেশের উদ্যোক্তা যারা আছে তাদের নিয়ে কাজ করছি এবং তাদের নিয়ে সামনে এগিয়ে চলার জন্য চেষ্টা করছি। এই তো আর কি আমার প্রাথমিক পরিচয় এটাই। আচ্ছা আপু, আমরা কিন্তু শুনেছিলাম যে আপনি শিক্ষকতা পেশায় ছিলেন। তো একটু যদি আমাদেরকে জানাতেন যে শিক্ষকতা পেশা থেকে আপনি এই যে উদ্যোক্তা এবং অর্গানাইজার, এই দুটো জায়গায় কিভাবে সংযুক্ত হলেন? আহ, শিক্ষকতা পেশাটা আসলে একদম আমার হৃদয়ের সাথে মিশে আছে বলতে পারেন। আমি প্রায় দীর্ঘ 17 বছর শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম। এটা লম্বা একটা হচ্ছে, সময়। জি, জি। এটা হচ্ছে আমার আমি আসলে শিক্ষকতা পেশাটা এমন একটা পেশা যেটাকে আপনি যদি বিচার করেন যে আপনি কোন পেশায় সবচেয়ে বেশি সম্মানিত হবেন, এরকম একটি পেশার নাম বলুন। যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন, যে কেউ চোখ বন্ধ করে কিন্তু একজন শিক্ষকতা পেশাটার কথাই বলবে। তো আমার সবচেয়ে ভালো লাগার একটা এই কাজ করতো ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল। পড়ালেখা যখনই করতাম, আমি স্কুলে যখন যেতাম, আমাদের যে টিচারদের প্রত্যেকটা বা আপনি প্রত্যেকটা মানুষের ভেতরে দেখবেন যারা পড়ালেখা করছে কিংবা করে আসছে তাদের একজন প্রিয় টিচার থাকে স্কুলে। সেটা স্কুল টিচার, গৃহ শিক্ষক, যে কেউ হতে পারে। তো তাদের প্রতি যে একটা ভালোবাসা থাকে, আমারও ছোটবেলায় ওই রকম আমার প্রাইমারি স্কুলে একজন ম্যাডাম ছিলেন, আপনার হাই স্কুলে একজন ম্যাডাম ছিলেন, কলেজ লেভেলেও গিয়ে। তো যখন আমি টিচারদের দেখতাম তখন থেকে আসলে আমার একটা স্বপ্ন ছিল যে এখানে যে সম্মান, যে ভালোবাসাটা পাওয়া যায়, এটা আসলে কোথাও পাওয়া যায় না। তো তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল যে আমি আসলে একজন শিক্ষক হব। তো আল্লাহ তাআলা আমার ইচ্ছাটা পূরণ করেছেন। আমি যখন আচ্ছা, ইন্টার পাশে পরে আমি অনার্স যখন ভর্তি হব, ডিগ্রি ভর্তি হব, অনার্স ভর্তি হব, মাঝখানে আমার একটা গ্যাপ ছিল। সেই সময়ে আমি লাকিলি একটা স্কুলে ঢুকে যাই।
তো তারপরের থেকেই মনে করেন আমার স্কুলের চাকরি শুরু। পড়ালেখা পাশাপাশি চাকরি দুটোই করেছি। টানা 17 বছর আমার স্কুলের অভিজ্ঞতা আছে। আমি একদম হাতে খড়ি স্টুডেন্ট থেকে শুরু করে ক্লাস 9-10 এর স্টুডেন্ট পর্যন্ত আমার ছিল। এখনো যেমন তাদের সাথে দেখা হলে সেই ছোটবেলার ম্যাডাম বলে যখন বাচ্চারা রাস্তায় সালাম দেয় কিংবা জড়িয়ে ধরে, আসলে এই অনুভূতিটা বলার না। এত ভালো লাগে একটা কাজ করে এই শিক্ষকতা পেশাতে। তো আমি এই পেশাটাকে খুবই ভালোবাসি এবং শিক্ষকতা পেশায় যারা আছেন তারা আসলেই বলবেন যে এর উপরে কোনো পেশা হয় না। তো অবশ্যই। সেইখানেই আমি 2020 সাল পর্যন্ত কন্টিনিউয়াস ছিলাম। কিন্তু 2020-এ যখন আমাদের করোনাকালীন সময়ে যখন দেশটা একদম স্থবির হয়ে যায়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তো সেই সময়টা আসলে ঘরে বাচ্চাদের নিয়ে ঘরে থাকা ফ্যামিলির থেকে যেমন বাহিরে যাওয়াটা একটা প্রায় মনে করেন বন্ধই হয়ে গেছিল। অনেকেরই এই সময়টা আসলে স্কুল বলেন, ঘর কলেজ বন্দি সময় কাটিয়েছে সবাই, হ্যাঁ, বাচ্চারা, একটা পুরো অভিভাবকরা, মানে অফিস, স্কুল সবই বন্ধ থেকেছে। সব বন্ধ হয়ে তখন আমাদের অনলাইনেও ক্লাস হতো, কিন্তু আসলে অনলাইনে ক্লাসটায় আপনি ততটুকু আনন্দ কিংবা ততটুকু অ্যাটাচমেন্ট ফিল করবেন না যতটুকু আপনি সরাসরি একটা প্রতিষ্ঠানে জব করেন কিংবা শিক্ষকতা আমরা ছিলাম সেটা হয়ে যায়। তো সেই সময়ে আসলে মূলত জীবনের মোড়টা একটু ঘুরিয়ে নিয়েছিলাম। চলে এলাম ব্যবসার দিকে, একটু যে বসে থেকে আসলে বাচ্চাদের থেকে দূরে থেকে খুব খারাপ লাগছিল, ভালো লাগছিল না। তো তখন চিন্তা ভাবনা করলাম যে বসে না থেকে অনলাইনে কিছু করা যায় কিনা দেখি। সেই সময়ে আসলে আমার ওই প্রথমে যে বললাম আমার বুটিক্স এর নামটা হচ্ছে টোনাটুনি। যেহেতু স্কুলের সুন্দর টিচার, একটা নাম, সোনাটুনি। হ্যাঁ। বাচ্চাদের টোনাটুনি গল্প শোনাতে হতো, পড়তে হতো, তো সেই থেকে আসলে আমি আমার ওই পেজের নামটা টোনাটুনি রাখি। ওখানে আমি কাজ শুরু করি যাতে আমি দেখা যাচ্ছে ওই করোনাকালীন সময় মানসিকভাবেও অনেকেই কিন্তু একটু অসুস্থ বোধ করতো কিংবা ভালো লাগতো না। তো আমি ওই পেশাটা আর কি বেছে নিই যে আমি অনলাইনে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমার একটা পেজ খোলা হয় টোনাটুনি নামে। সেখানে আমার দেশের বাড়ি টাঙ্গাইল। আমি টাঙ্গাইলের শাড়ি থেকে শুরু করে বুটিক্সের বিভিন্ন আইটেম, শাড়ি, সালোয়ার কামিজ থেকে মানে এটা আপনার নিয়ে এই আমি টোনাটুনি পেজে কি আপু শুধুমাত্র দেশীয় পণ্যই আপনি রেখেছেন, নাকি আপু প্রথম আহ দিকে দেশীয় পণ্য ছিল। হ্যাঁ, প্রথম দিকে আমি দেশীয় পণ্য, যেহেতু আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের তাঁতটা অনেক জনপ্রিয় এবং বেশ হ্যাঁ, আমাদের দেশের বাহিরেও কিন্তু এই তাঁত শিল্পটা বেশ খুব নাম করা, বিস্তার। হ্যাঁ, জি, জি। তো আমাদের প্রাথমিক ঐতিহ্য এবং খুব নাম করা। জি, ঐতিহ্য বহন করে যেহেতু আমি প্রথমে দেশি পণ্য নিয়েই কাজ শুরু করেছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে আসলে দেশি পণ্যের পাশাপাশি অন্যান্য একটু চাহিদা ছিল, সেই ক্ষেত্রে আমি আমার টোনাটুনি পেজটার নামটা তো ওইভাবেই রাখা ছিল যে টোনাটুনি মানে একটা সংসার। তো সংসারে কি কি লাগে, শুধু শাড়ি হলে তো আর সংসার হবে না। শাড়ির সাথে হ্যাঁ, বিছানার হ্যাঁ। চাদর, লুঙ্গি, গামছা, এইরকম ছোটখাটো কিছু জিনিস নিয়ে আমি আসলে আমার পেজটাকে শুরু করি। তো এই ছিল আমার উদ্যোক্তা জীবনে প্রথম পা রাখা। কাজটা এখান থেকেই শুরু হয়। যদিও এই শাড়ি বিজনেসটা আমার আম্মু করতেন অনেক আগে থেকে, উনি যখন এটা বন্ধ করে দেয় আমি ভাবলাম তাহলে এখান থেকেই শুরু হোক। এভাবে আমার এই পেজের আচ্ছা। উদ্যোগ করা। এরপরে হচ্ছে আপনি কি যেটা, করোনার সময় একদম স্কুলের চাকরিটা ছেড়ে দিলেন পরবর্তীতে, একদম ছেড়ে দিয়ে জি আপু, ওই উদ্যোক্তা ওই হয়ে গেলেন? সময়টা আসলে বাচ্চাদের একটা গ্যাপ হয়ে গেল, যেমন 2-3 মাসের একটা স্কুল, বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে। এই সময় কিন্তু আমরা আসলে ছিলাম একটা কিন্ডার গার্ডেনে, লাস্ট যে জবটা ছিল আমার। ওই সময় অনেক স্কুলই কিন্তু মোটামুটি একটু ক্লোজ করে ফেলেছে। পরে যখন হ্যাঁ, হ্যাঁ, তারা আবার অনেক স্কুল। ওপেন করলো, দেখা গেল যে আসলে ওই সময়টা আর বের হতে চাচ্ছিলাম না। বললাম যে থাক, আপাতত আমি একটু ঘরে একটু সময় দেই, বাচ্চা দুইটা ছেলে আছে আমার সংসারী। ভাবলাম যে থাক, একটু অনলাইনে আসি। এভাবে আসলে ওই স্কুলের জবটা ছেড়ে দেওয়া, এই আর কি। এখন এরপরে মানে তো স্কুলে নেই, আপনি পুরো পুরো দস্তুর একজন উদ্যোক্তা এবং অর্গানাইজার। কিন্তু এখনো যদি জি, আপনার সুযোগ থাকে কোনো স্কুলে জয়েন করার বা বাচ্চাদেরকে নিয়ে কিছু করার, সেটা কি আপনি যাবেন আবার? আপু এটা তো ইচ্ছে আছে, কারণ আসলেই মন টানে বাচ্চাদের কাছে যেতে, আসলেই মন টানে ওদের। যেহেতু আমি লাস্টে 4-5 বছর একদম নার্স প্লে লেভেল থেকে জুনিয়র সেকশন যেটা ছিল সেটাতে ছিলাম। এখানে আসলে বাচ্চাদের সাথে থাকলে পুরো মন মানসিকতাই বাচ্চা বাচ্চা হয়ে যায়, আপনার বাহিরের কোনো টেনশন কাজ করে না। বাচ্চাদের নিয়ে যে অনুভূতিটা, এটা অন্যরকম। তো মাঝে মাঝে চিন্তা আমার করি মনে হয় আপু যে বাচ্চাদের সাথে থাকলে নিজের শৈশব, নিজের ছোটবেলাটাকে সব থেকে বেশি অনুভব করা যায়, এটা আমার ব্যক্তিগত মতামত।
জি আপু, এটা সত্য কথা। অনেক কিছু, অনেক ভালো লাগা কাজ করে। দেখা যায় অনেক ছোটবেলার অনেক স্মৃতি ওদেরকে দেখলে আমিও এমন ছিলাম, কিংবা আমি এমন হতে পারতাম, আমি এমন হলে হয়তো ভালো হতো। কিন্তু আমি এমন দুষ্ট ছিলাম না। বাচ্চাটা দুষ্ট বেশি, আমার বাচ্চাটা দুষ্ট, এই বাচ্চাটা ভালো। আবার এই বাচ্চাটা দুষ্টুমি করছে, ওই বাচ্চাটা এর থেকে শান্ত। মানে আপু বিভিন্ন রকম বাচ্চা থাকে, বিভিন্ন রকম অনুভূতি, হয়তো কাজটা একেবারেই একদম অন্যরকম। এখনো মনে হয় যদি আসলে ওইরকম একটা অফার পাই, আমার কাজের পাশাপাশি যদি আমি সময় দিতে পারি, আমার তো মনে হয় আমি এখনো জব করব স্কুলে। ওইরকম একটা চিন্তা আচ্ছা, ভাবনা আসলে এখন মানে কাজ করে। বাচ্চাদের সাথে সময় কাটানোটা আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ একটা সময় এটা। যে কোনো বাচ্চা হোক, স্কুল হোক, নিজের বাচ্চা হোক, নিজের রিলেটিভসদের বাচ্চা, মানে বাচ্চার একদম নিষ্পাপ। আমার মনে হয় ওদের সাথে কাটানোর সময়টা সব থেকে আনন্দদায়ক হয় একটা মানুষের জন্য। যাই জি, হোক, জি আপনি আপু। শিক্ষকতা থেকে উদ্যোক্তা হলেন এবং টোনাটুনি, তারপরে একটা সব বললেন বৃক্ষশৈলী, দুটো মানে দুটো সেক্টর আলাদা। এই যে জি। যে আপনার টোনাটুনি এখনো তো কন্টিনিউ আছে, তাই না? জি আপু, টোনাটুনিটা আমার এখনো কন্টিনিউ আছে। এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমার ঋক্ষশৈলীর গল্পটা, পথ যাত্রাটা কিভাবে শুরু হলো, সেটা বলি। হুম, যেমন টোনাটুনি তো চলছিল। আমি আমার টোনাটুনির উদ্যোগ নিয়ে ওই 2020-এ আমি একটা মেলাতে অংশগ্রহণ করি নিজেই, যেখানে আমি একজন পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করি। এরপরে আরো দুটো মেলাতে আমি পার্টিসিপেন্ট হিসেবে অংশগ্রহণ করি। আর সেই সময় 2021-এ যখন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের বিভিন্ন আহ, উদ্যোক্তাদের কিন্তু বেশ ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছিল ওই হুম, সময়টাতে। তো সেই সেই সময় আমি বেশ কিছু প্ল্যাটফর্মের সাথে যুক্ত হই, অনলাইনটা আসলে বোঝার জন্য, কাজ করার জন্য। সেখানে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা চারজন উদ্যোক্তা একসঙ্গে হই, এবং আমাদের চারজনের সেক্টর হচ্ছে, কাজের চারটা আলাদা আলাদা সেক্টর ছিল। কেউ দেশি পণ্য নিয়ে, কেউ হোমমেড খাবার নিয়ে, কেউ বুটিক্সের আইটেম নিয়ে। তো আমরা চারজনে মিলে চিন্তা ভাবনা করলাম যে আমরা তো আসলে বিভিন্ন মেলা অংশগ্রহণ করছি, একটা মেলা আমরা আয়োজন করে দেখতে পারি কেমন রেসপন্স আসে। আমরা যেহেতু দেখলাম উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা, আপু যারা মেলায় অংশগ্রহণ করছে তাদের বিভিন্ন রকম হুম, সমস্যা দেখে আমরা ভাবলাম, আমাদের চারজনের চিন্তা ভাবনা হলো যে দেখি আমরা তাদের জন্য ভালো কিছু করতে পারি কিনা। তো ওই চিন্তা আচ্ছা, করে আমরা 2022 সালে আমাদের প্রথম মেলার আয়োজন করি মোহাম্মদপুরে, খুব ছোট্ট পরিসরে। যা আমরা 7 দিনের অ্যানাউন্সমেন্টে একটা মেলার আয়োজন করি, এবং 7 দিনে আমরা বেশ ভালো একটা সাড়া পাই। এবং সেই মেলাটা আমরা খুব সুন্দরভাবে, সফলভাবে সম্পন্ন করি। এরপরে যখন যারা আমাদের সাথে পার্টিসিপেন্ট ছিলেন, তাদের আগ্রহ, তাদের অনুপ্রেরণায় বলতে পারেন যে আমরা 2022 থেকে 2025 পর্যন্ত 17টা মেলা সম্পন্ন করেছি। এরপরে আসলে আমাদেরটা অনেক মেলা করেছেন আপনি। জি, আমরা হচ্ছে এটা বছরে আহ, হ্যাঁ, আমরা বছরে 3টা থেকে 4টা মেলা করি, এর বেশি মেলা করি না। কারণ সবকিছুরই একটা দূরত্ব থাকা ভালো। আর আমাদের মেইন লক্ষ্যটা হচ্ছে, আপু যারা এই ক্ষুদ্র উদ্যোক্তা, আমরা খেয়াল করলে দেখবো বড় বড় মেলার উদ্যোগ যেগুলি থাকে সেখানে যেই পরিমাণের স্টল রেট থাকে, অনেক উদ্যোক্তারা চাইলেও আসলে মেলায় অংশগ্রহণ করতে পারে না। এরপরে অনেকে সাহস হ্যাঁ, পায় না যে আমি প্রথম উদ্যোগ করছি, উদ্যোগ নিয়ে কাজ করছি, আমার খুবই অল্প পুঁজি, আমার প্রোডাক্ট খুব কম, কিন্তু আমি কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। অনলাইনে হয়তো পারছে না, অনলাইনই করতে পারছে না। অনলাইনের প্রতি অনেকেই মানুষ কিন্তু একটা মানে খারাপ একটাই চলে আসছে, যে অনলাইনে একটা প্রোডাক্ট দেখাচ্ছে এক, দিচ্ছে আরেক, এরকম হচ্ছে, অনেক হুম, হচ্ছে। তো এটা ওই হচ্ছে, বিষয়টা, সবসময় হচ্ছে। হ্যাঁ, ওই বিষয়টা আমরা মাথায় রেখে কাজ করেছি যে যারা ছোট উদ্যোক্তা আছে তারা সরাসরি ক্রেতার সাথে বিক্রেতার সরাসরি একটা সংযোগের একদম বেস্ট যে পন্থা, সেটা হচ্ছে মেলা। একদম একটা মার্কেটে অনেক সময় সব নেওয়া সম্ভব হয় না। তারপরে মনে করেন কোথাও বড় কোনো জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা যদি ছোট ছোট মেলার আয়োজন করি ছোট উদ্যোক্তাদের নিয়ে, তারা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মেলায় অংশগ্রহণ করতে পারছে, এবং এইসব মেলার থেকে তারা তাদের কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছে। তো সেভাবে আমরা কাজ করছি, আমাদের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এটা খুবই ভালো উদ্যোগ, কারণ হচ্ছে সবাই বড় বড় উদ্যোক্তার দিকে তাকায়, ছোট উদ্যোক্তাদের দিকে আসলে তাকানোর লোক খুব কম। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বেশ কিছু মেলা ঘুরে আমার যে এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে স্টল রেন্ট এতটাই বেশি থাকে
যে আসলেই ছোট উদ্যোক্তারা তারা যে প্রচারের জন্য আসবে আর মেলায় আসলে যে অনেক বিক্রি হবে ব্যাপারটাও এরকম না, কিন্তু না না। ওই যে স্টল রেন্টটা দিতেই তারা ভয় পায়। তো এই ক্ষেত্রে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের অবশ্যই মানে সফলতা কামনা করি, এবং 17টা মেলা মানে অনেক, আরো জি মেলা জি করেন, আমরা আরো আমরা মনে অনেক করি উদ্যোক্তার আসলে। সাথে আপনার কানেক্টিভিটি হোক। জি জি আপু, আমাদের সাথে আপু অনেক উদ্যোক্তা। আহ, এবং আমার হ্যাঁ, সবচেয়ে বেশি এখন ভালো যে জিনিসটা আপু, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা মেলাতে 50% স্টলার একদম নতুন স্টলার থাকে। মানে তার একদম জীবনের ফার্স্ট মেলা আমার মেলার থেকে শুরু। তো এই জিনিসটা আমার খুবই খুব ভালো। ভালো লাগে। এটা আমি আমাদের মেলা থেকে, এবং এখনো এরকম অনেক স্টলার আছে যারা হয়তো মাঝে দুই একটা মেলা ছাড়া বাকি সবগুলো মেলাতে আমাদের সাথে অ্যাটেন্ড করেন। এবং তা আমাদের মূল কথাটা আমরা যখন স্টলার দিই তাদেরকে বলাই থাকে যে আপু, মেলা মানে সেল হবে এই টার্গেটটা নিয়ে আপনারা আসবেন না। কারণ হচ্ছে একটা মেলায় যখন আপনার 50টা স্টল থাকবে 3 দিনের জন্য, সম্ভব না 50টা স্টলের সেল সমান হওয়া। তো সেই না, ক্ষেত্রে মেলা হলে অবশ্যই। যে সেল হবে ব্যাপারটা এরকম না, মেলাটা প্রচারের জন্য। মেলা জি মেলা প্রচারের জন্য, মেলা হচ্ছে কাস্টমারের ডিমান্ডটাকে বোঝার জন্য, নিজের প্রোডাক্টটা আসলেই আমি প্রোডাক্ট যেটা নিয়েছি সেটা চুজ ঠিক হয়েছে কিনা, আর সেটা কাস্টমারের কাছে কতটা গ্রহণযোগ্য হচ্ছে, এই বিষয়গুলো অ্যানালাইসিসের জন্যই আসলে মেলা। এটা জি অবশ্য অনেক জি উদ্যোক্তারা বুঝতে চায় না, আবার অনেকেই এটা মেনে নেয়, এটা বুঝতে চায়। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম মেনে নেয়, কিছু কিছু উদ্যোক্তা আসলে মেনে নেয় না, কারণ যারা বড় বড় জায়গায় মেলা করে আসে তাদের টার্গেটটাই থাকে বিক্রি। তাদের মূল লক্ষ্যটাই থাকে প্রোডাক্ট সেল হতে হবে। কারণ তারা অনেক টাকা ইনভেস্ট করে 3 দিন 4 দিনের জন্য অনেক টাকা ইনভেস্ট করে তারা স্টল নেয়। সেল কেন হবে না? তো সেই দিকটা লক্ষ্য রেখে আপু আমরা আমাদের স্টল রেন্টটা খুবই সীমিত রাখি। যাতে আমরা এভাবেই বলি যে আপনি একটা পেজ বুস্ট করতে হলেও আপনাকে টাকা খরচ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি সরাসরি এত উদ্যোক্তা কাছে পাবেন না যারা আপনি আপনার ভুলটা শুধরাতে পারবেন একটা মেলায় আসলে, যে আপনার কি কমতে আছে, কেন আপনার সেল হচ্ছে না, আপনাকে কি করা দরকার, আপনার বিজনেস পলিসিটা কেমন হওয়া দরকার। এই সবগুলো বিষয় কিন্তু আপনি একটা মাত্র জায়গা যেখানে আসলে জানতে পারবেন, সেটা মেলা। তো এই লক্ষ্যে আসলে কাজ করা, বাদ বাকিটা আল্লাহ ভরসা। সবার দোয়া থাকলে নিশ্চয়ই আরেকটু ভালো করতে পারবো। হ্যাঁ, অবশ্যই আমি দোয়া করি, এবং ছোট উদ্যোক্তাদের যে সাহায্য করে এতগুলো উদ্যোক্তার দোয়াও আপনার সাথে থাকবে। আপু, আপনি যে নিজের উদ্যোগ এবং অর্গানাইজার আরো 10 জন উদ্যোক্তা নিয়ে কাজ করছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। এর বাইরে আপনি যেহেতু শিক্ষক ছিলেন, বাচ্চাদেরকে নিয়ে কি কোনো কর্ম মানে কাজের চিন্তা ভাবনা, বা বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু করা, এই ধরনের কোনো চিন্তা ভাবনা আপনার আছে কিনা? আহ, জি আপু, আমরা আমরা শুরু থেকেই মোটামুটি বাচ্চাদের নিয়ে মেলাতে, কিন্তু আমাদের প্রত্যেকবার মেলাতে আমরা একটা বিশেষ আয়োজন রাখি। এটা আমাদের শুরু থেকেই ছিল। আমরা বাচ্চাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা প্রত্যেকটা মেলায় আমাদের থাকে, সেটা 1 দিন 2 দিন করেও হয়। কখনো একদিনের মেলা একদিনের জন্য হয়, কখনো 2 দিনে অংশগ্রহণের একটা সুযোগ রাখি। এটা হচ্ছে জাস্ট বাচ্চাদের একটা উৎসাহ দেওয়ার জন্য। কারণ এখন বাচ্চারা এত ঘরমুখী, এত মোবাইল প্রবণতা হয়ে গেছে যে ওরা আসলে বাহিরে কোনো কিছু সেভাবে আনন্দ পায় না। তো আমাদের এখন লক্ষ্য প্রাথমিকভাবে এটাই ছিল যে যাতে বাচ্চারা একটা আনন্দ পায়, একটা উৎসাহ পায়। একটা মেলা যখন হয় সেই মেলায় কিন্তু অনেকেই বাচ্চা নিয়ে আসে, বেড়াতে আসে, ঘুরতে আসে। তো আমরা দেখলাম, আমাদের চিন্তা ভাবনা এমন ছিল যে বাচ্চাদের তো নিয়েই আসছে, কেননা আমরা ওদের একটা ছোট প্ল্যাটফর্ম করে দেই। 1-2 ঘন্টার একটা ড্রয়িং প্রতিযোগিতা থাকলো, বাচ্চারা যারা অংশগ্রহণ করছে তাদের জন্য সার্টিফিকেটের ব্যবস্থা থাকলো, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের একটা আমরা মেডেল কিংবা ক্রেস্ট দিচ্ছি। এতে হচ্ছে তার আগ্রহ বাড়লো। এমন অনেক বাচ্চারা এসে তারা আঁকতে পারে না, বলে আপু আমার বাচ্চা তো ড্রয়িং করতে পারে না। তো ওদেরকে এভাবেই বলি যে ড্রয়িং পারতেই হবে, প্রাইজ পেতেই হবে, এটা বিষয় না। বিষয় হচ্ছে সে 10টা 20টা 30টা বাচ্চার সাথে বসে ড্রয়িং করছে, এটা হচ্ছে তার আগ্রহ। সে ভালো করতে পারবে, সে উৎসাহ পাবে যে না আমাকেও কিছু করতে হবে। তো এই লক্ষ্যে আমাদের বাচ্চাদের নিয়ে কাজ শুরু হয়েছিল। আমরা বাচ্চাদের জন্য এটা রাখি। তো ইনশাল্লাহ আমাদের নেক্সট চিন্তা ভাবনা আছে, আমরা বাচ্চাদের নিয়ে বড় পরিসরে কাজ করব। এবং আমি রিসেন্টলি আমার একটা পোস্টও এসেছে, আমরা 2-1 দিনের মধ্যে কিছু বাচ্চাদের যাদের প্রতিভা, যেমন ছবি আঁকা, কবিতা আবৃত্তি, গান, নাচ, এগুলো যারা আগ্রহী আছে তাদের নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। এবং তাদের নিয়ে শীঘ্রই খুব ঐক্যশৈলীতে খুব বড় একটা ধামাকা আয়োজন হতে যাচ্ছে। আশা করছি বাচ্চাদের রেসপন্স ভালো পাবো এখানে আমরা।
যাদের বাচ্চারা ড্রয়িং, আবৃত্তি, গান, ছড়া, নাচে পারদর্শী, যারা আসতে চাচ্ছে তারা আমাদের ঋক্ষশৈলীর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আমরা তাদের জন্য ভালো কিছু আশা করছি ইনশাল্লাহ। মানে ঋক্ষশৈলীর জন্য অনেক শুভকামনা, এবং যে বাচ্চারা অংশগ্রহণ করবে তাদের প্রতি অনেক শুভকামনা রইল। কারণ জি বাচ্চারা যে কোনো কিছু করতে পারলে ওরা আসলে আনন্দ পায়, ওদের আনন্দটাই হচ্ছে সুস্থভাবে বেড়ে ওঠার সব থেকে বড় মাধ্যম। মানসিক বিকাশটা যদি ঠিক মতো না হতে পারে, বাচ্চারা আসলে পরিপূর্ণ হতে পারে না। তো আপু, আপনি বাচ্চাদেরকে নিয়েও কাজ করছেন অলরেডি, আপনার মানে কাজের সেক্টরটা বেশ জড়ানো। তো এই জড়ানো, মানে জড়ানো বলতে আমি বোঝাচ্ছি যে অনেক ছড়ানো এই কাজের সেক্টরটা। তো এখানে গিয়ে এত কাজ করছেন, আমি একটু জানতে চাচ্ছি যে আসলে একটা মেয়ে হয়ে যখন কাজ করছেন নানান ধরনের প্রতিবন্ধকতা থাকে। তো সেই বাইরের প্রতিবন্ধকতার কথা বাদই দিলাম, আমি আপনার ঘরের কোনো প্রতিবন্ধকতা, মানে আপনার পারিবারিক কোনো সাপোর্ট বা পারিবারিক প্রবলেম ছিল কিনা, যে কাজ করা যাবে না পারিবারিক, বা এরকম হবে না? হ্যাঁ আপু, আসলে সত্যি কথা বলতে যেহেতু আমি শুরু থেকে শিক্ষকতা পেশার সাথে ছিলাম, আমাকে তো শুরু থেকেই বের হতে হয়েছে। বাচ্চাদের স্কুল যখন সকালবেলায়, আমার দুই ছেলে আছে, তাদের খাবার টাবার রেডি করেও আমাকে বের হতে হয়েছে। তো আসলে আমি সংসার পরিবার থেকে সেরকম কোনো বাধার সম্মুখীন আমাকে হতে হয়নি। তবে মাঝে মাঝে তো মনে করেন এখন যে কাজ করছি আমাকে অনেক সময় বাইরে থাকতে হচ্ছে, অনেক সময় বাইরে দিতে হচ্ছে, বাচ্চাদের সময় দিতে হচ্ছে। মাঝে মাঝে হয়তো একটু সমস্যা হলেও কিন্তু আমি পরিবার থেকে বেশ ভালো সাপোর্ট পাচ্ছি। সাপোর্ট না পেলে আসলে এতগুলো কাজ একসাথে করা সম্ভব না। সেটা আমার বাবা মা ভাই বোন থেকে শুরু করে আমার হাজবেন্ড, আমার ছেলেরা, ওরা সবসময় আমাকে কাজে উৎসাহ দেয় এবং তারা সবসময় বলে যে লেগে থাকো। এই যে কোনো কাজে আসলে লেগে না থাকলে আপনি কোনো কাজে কখনো ভালো করতে পারবেন না। আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে প্রত্যেকটা কাজে, সেটা হোক না কেন। বাহিরের কাজ যদি আপনি বাদ দেন, আপনি যদি সংসারেও কাজ করেন, অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে আমি আমার পরিবার থেকে বেশ সাপোর্ট পাই, আমার হাজবেন্ডের সাপোর্ট পাই, আমার দুই ছেলে, ওরাও আমাকে বেশ সাপোর্ট করে। প্রথম দিকে হালকা সমস্যা হলেও এখন আপাতত আমার ফ্যামিলি থেকে সেরকম কোনো সমস্যা নেই, যে কারণে আমি গুটি গুটি করে আমার ডানাগুলো ছড়াতে পারছি এবং আমার শাখা প্রশাখা বিস্তার করতে পারছি একটা কাজ থেকে আরেকটা কাজে। এটা খুবই ভালো লাগলো এই বিষয়টা। মেয়েদের জি প্রধান প্রতিবন্ধকতা ঘরেই থাকে, আপনি সেই জায়গাটায় একদমই স্মুথলি কাজ করতে পারছেন। আপু, এবার একটা জি ভিন্ন প্রসঙ্গে আপনার সাথে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি অলরেডি সমাজে প্রতিষ্ঠিত একজন উদ্যোক্তা হিসেবে আছেন। তো এই জায়গায় মানুষ কিন্তু কাজের স্বীকৃতি বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে। তো আপনিও হয়তো স্বীকৃতি স্বরূপ কোথাও কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন বা পাবেন। তো এই যে অ্যাওয়ার্ড পাওয়া এবং বর্তমানে অ্যাওয়ার্ড বিষয়টা বেশ বিতর্কিত আমাদের, আহ মানে সামাজিক প্রেক্ষাপটের কথাই যদি চিন্তা করি, যে সোশ্যাল মিডিয়া আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে অ্যাওয়ার্ড নিয়ে নানান ধরনের বিতর্ক। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? অ্যাওয়ার্ডটা কি আসলেই এখন যারা পাচ্ছে বা যেভাবে দেয়া হচ্ছে প্রসেসটা ঠিক আছে, নাকি অ্যাওয়ার্ডের এই জায়গাটাকে একটু চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করেন আপনি? আম, আমার কাছে মনে হয় আপু, সত্যি কথা বলতে যেটা, অ্যাওয়ার্ডটা প্রথমে আগে যেমন ছিল, এখন অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টা একদমই পুরো একটা, আমার কাছে মনে হয় বিষয়টা একদমই অন্যদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ভালো কাজ করছে, ভালোরাও পাচ্ছে, এবং এর মাঝে মাঝে কিছু কিছু এমন অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে যারা আসলে সেই অ্যাওয়ার্ডটা কেন দেওয়া হচ্ছে তাদেরকে, তারা কি কাজ করছে, মানুষ তাদের চিনছে না, জানছে না, তাদের কাজের কেন, কোন উদ্দেশ্যে তাকে দেওয়া হচ্ছে সেটাও মানুষ জানছে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়টাকে একটু একটু বিবেচনা করা উচিত এখন। কারণ এখন আমরা আগে যারা কাজ করেছি প্রথম দিকে, তারা কিন্তু একটা সম্মাননা, কাজের স্বীকৃতি অনেক যাচাই বাছাই করেই কিন্তু অ্যাওয়ার্ড গুলি দেওয়া হতো। কিন্তু এখন বর্তমানে এমন একটা সময় এসে গেছে, যেমন অনেকেই বলেই ফেলে যে টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনা হচ্ছে এখন। তো এই বিষয়গুলি আসলে আপু বিতর্কিত। এই বিষয়গুলি আমার মনে হয় একটু আসলে সচেতনতার সাথে এই বিষয়গুলি দেখা উচিত, যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলা আরেকটু কমিয়ে আনা উচিত, আমার মতামত এটা।
কারণ আমি যখনই দেখছি যে কাজে কাজের স্বীকৃতি হিসেবে অ্যাওয়ার্ডটা না দিয়ে আপনার সেখানে হয়তো টাকা জিনিসটা বড় করে দেখা হচ্ছে, বিষয়টা একদমই একটা খারাপ দিকে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু পরিবর্তন আনা উচিত, অ্যাওয়ার্ড বিষয়টা একটু পরিবর্তন আনা উচিত, এখানে আমার মতামত আর কি। আচ্ছা। তো এখানে আপনি যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কাজ করছেন, এবং আপনি একটা কথা আমি মানে মনে আছে যেটা আপনি বললেন যে একজন নতুন উদ্যোক্তা আপনার প্রতিটা মেলাতেই আসতেছে। তো উদ্যোক্তা মানেই তো আমরা বুঝি যে নিজে একটা উদ্যোগ নিয়েছে এবং নিজের চিন্তা ভাবনা সৃজনশীলতা দিয়ে নতুন কিছু তৈরি করছে। যেকোনো কিছু কিনে এনেই যে বিক্রি করলাম সেটা দিয়ে যেমন উদ্যোক্তা না, তেমনি সৃজনশীলতা দিয়ে কাজ করা একটা মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রম করে, যথেষ্ট সময় তার কাজের পিছনে দিতে হয়। সেক্ষেত্রে আপনি আপনি নিজেও কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনি পরিচিতি লাভ করেছেন উদ্যোক্তা বা শিখেছেন অনেক কিছু। তো এই যে বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে আমরা দেখি উদ্যোক্তা আড্ডা, যে বিষয়গুলো, তো সেইগুলোকে আসলে একজন প্রকৃত উদ্যোক্তার জন্য ঠিক কতটুকু সাপোর্টিভ হচ্ছে, এটা যদি আপনার জায়গা থেকে আপনি একটু মতামত জানান। আমি যেটা বলতে চাবো যে আসলে যেটা বলতে চাচ্ছি, উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু এখন কোথাও কোনো কমতি নেই, যেই কারণে কিন্তু দিন দিন আমাদের উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। এই বাড়ার কারণটা হচ্ছে আমাদের বিভিন্ন আহ, আহ, অনুষ্ঠান, যেটা আড্ডা, আপনি যেটা বললেন উদ্যোক্তা আড্ডা, এতটা উদ্যোক্তার আড্ডা তৈরি হচ্ছে, যাতে নতুন যারা দেখছেন, এই আড্ডাগুলি দেখছেন, বিশেষ করে আমরা নারীরা যারা ঘরে থাকি, যেসব নারীরা বাহিরে বের হচ্ছে না, তাদের মনের ভেতরে কিন্তু একটা নতুন করে আশার আলো হচ্ছে, যে যারা বের হচ্ছে তারা নিশ্চয়ই কাজ করছে, তারা জানছে। এবং আমি এরকম অনেক অ্যাওয়ার্ড আড্ডা অনুষ্ঠানে দেখেছি, যারা শিখতে চাচ্ছে তারাও কিন্তু এই আড্ডা অনুষ্ঠানগুলোতে আসছে, জয়েন হচ্ছে, কারণ তারা আসলে জানতে চাচ্ছে। এখন উদ্যোক্তা বলতে আহ, আমরা ব্যবসা এবং উদ্যোগ দুটো জিনিসকে এখন গুলিয়ে ফেলেছি। যেমন আপনি প্রথমে যেটা বললেন, উদ্যোগ মানে হচ্ছে আমার একটা সৃজনশীল থাকতে হবে, আমি নিজে সৃষ্টি করব, সেই জিনিসটা আমি মানুষের মাঝে ছড়াবো। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একটা বিজনেস, আমি কিনে আনছি এবং সেটা পরে সেল করছি, এবং আমি আমাকে উদ্যোক্তা বলছি। কিন্তু বিষয়টা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে সবার পক্ষে কিন্তু সম্ভব না, সৃজনশীলতা সৃষ্টি করা সবার পক্ষে সম্ভব না, সবাই পারছে না। কিন্তু আমি যে উদ্যোগ নিচ্ছি, আমি কাজটা করব, এই যে একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া, আমি এটাকে উদ্যোগ মনে করি। এবং এই উদ্যোগটা যিনি নিচ্ছে, আমি তাকে উদ্যোক্তা বলছি। আর একজন উদ্যোক্তা উদ্যোগ নিয়ে কাজ শুরু করার পরেই সে একজন বিজনেসম্যান হচ্ছে, একজন ব্যবসায়ী হচ্ছে। আর অনেকের ধারণা থাকে যে আমি প্রোডাক্ট আনবো, ছবি তুলবো, যেটা এখন সবাই জানে, সবাই বলে, কথাটা আসলে তাই। আমি প্রোডাক্ট আনবো, প্রোডাক্টের ছবি তুলবো, ফেসবুকে পোস্ট করব, আমার অনেক সেল হবে। সেল যখনই হচ্ছে না, তখনই মন খারাপ। আসলে বিজনেস এত সহজ না। এইটার জন্যই আমাদের বিভিন্ন আড্ডার আয়োজন থাকে, যেসব আড্ডাতে যখন একজন নতুন উদ্যোক্তা আসে, সে কিন্তু জানতে পারে যে এখানে কে কিভাবে কাজ করছে, কে কিভাবে শুরু করছে, কোথায় গেলে সে কাজ পাচ্ছে, কোথায় গেলে সে আপনার পেজটাকে সে আরো ভালো করতে পারছে, পেজ রান করতে পারছে, কোথায় গেলে সে বুস্টিং করতে পারছে তার পোস্ট, কার মাধ্যমে বুস্টিং করলে ভালো হচ্ছে। তো এই আড্ডাগুলি প্রয়োজন। চায়ের আড্ডা বলেন, মিট আপ বলেন, আমাদের উদ্যোক্তাদের নিয়ে আমরা যেই প্রোগ্রামগুলো করি, যারা তরুণ উদ্যোক্তা আছে, যারা নতুন কাজ করতে যাচ্ছে, তাদের জন্য এটা প্রয়োজন। এবং শুধু নতুনদের জন্য না, যেমন আমি আমি এখনো বলি আপু যে আমি এখনো অনেক কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার আরো জানা দরকার, আমার আরো শেখা দরকার। সেক্ষেত্রে আমাকেও যেতে হচ্ছে, আমিও যাচ্ছি, আমিও শিখছি। তো এটা প্রয়োজন, আমি মনে করি আর কি।
জি আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কিছু কথা শুনতে পাইনি। জি আপু, বলেন। আচ্ছা, আমরা হচ্ছে যে উম, আপনার কথা প্রেক্ষিতে এখন বলতে পারছি যে চায়ের আড্ডার প্রয়োজন আছে, বা উদ্যোক্তা মিট আপ যেগুলো হচ্ছে সেগুলো প্রয়োজন আছে। তো এখানে আসলে সবকিছু আমার মনে হয় যেটা, যে আমরা পজিটিভলি নিতে পারলে পজিটিভ, এবং সেটা যদি যে অর্গানাইজ করছে বা যে গ্রুপ থেকে অর্গানাইজ করা হচ্ছে তারা যদি উপস্থাপনটা সুন্দর করতে পারে, তাহলে কারো নেগেটিভ কোনো কিছু বলার থাকে না। কারণ আমরা অনেকের কাছে শুনতে পাই যে শুধুমাত্র চায়ের আড্ডা দিয়ে তারা রেজিস্ট্রেশন করছে, বা তারা হচ্ছে অ্যাওয়ার্ড দিচ্ছে, বা অনেকে এরকম বলে যে একটা মিটআপে গেলাম, টাকা দিলাম, অ্যাওয়ার্ড নিয়ে আসলাম, ব্যাপারটা এরকম। তো এইরকম না হয়ে আপনি যেটা বললেন, এই বিষয়গুলো যদি উঠে আসে তাহলে উদ্যোক্তাদের জন্য ভালো হয়, নতুন যারা কাজ করবে তাদের জন্য উপকারে আসবে। তো আপু, আপনি আসলে যে কথাগুলো বললেন তার ধারাবাহিকতায় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি আপনার জায়গা থেকে যে আমাদের নতুন যারা উদ্যোগ নিতে চাচ্ছে, নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদের জন্য আপনার জায়গা থেকে আপনি কি পরামর্শ দিবেন? আহ, আমি আসলে নতুনদের জন্য আপু যেটা বলতে চাচ্ছি, আমি অনেক কিছুই বলেছি অলরেডি, অনেক কথাই চলে এসেছে, তারপরেও যেটা বলছি, নতুনদের জন্য আমি যেই পরামর্শ দিব, আহ, সেটা আপনি বিজনেস বলেন, চাকরি বলেন, যে কোনো কাজ বলেন, প্রথমে যে জিনিসটা তাদেরকে মাথায় নিয়ে আসতে হবে যে কোনো কাজই সহজ নয়। আমরা এখানে এসেছি, আজ আমি আপনার সাথে কথা বলতে পারছি, এটা একদিনে হয়নি, আমাকে ধৈর্য নিয়ে করতে হয়েছে, আমাকে অনেক সময় দিতে হয়েছে। তো প্রথমত যেটা করতে হবে যে আমাকে সময় দিতে হবে, এবং আমাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আমি যদি মনে করি যে আমি আমার স্বল্প পুঁজি দিয়ে আমি কাজ করব, এটা সম্ভব। যদি মনে করি আমি অনেক টাকা নিয়ে কাজ করব, আমার মূলধন অনেক থাকবে, সেটাও সম্ভব। দুটো দিয়েই কাজ করা সম্ভব, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এবং সর্বোপরি পরিবেশটা যতই যাই থাক, আপনি যদি কাজ করার নিয়ত করেন, আপনি কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আমি কাজ করব। আপনাকে আমি যখন একদম ওই পারিবারিক একটা কথা বলেছিলেন, সেখানে যেমন বলি, আমি যখন প্রথমে টোনাটুনি পেজের জন্য কাজ শুরু করি, আমাকে কিন্তু কয়েকজন বলেছে যে শিক্ষক ছিলে, এখন কাপড় বিক্রি করবে, এটা কেমন না? তো এখন কি কাপড় বিক্রি করবে, এটা কেমন একটা হয়ে গেল না, কাপড় বেচবে এখন, এখন সব ভালো পেশা ছেড়ে তুমি এমন একটা পেশায় আসলে। তো তখন আমি, মানে যদি ওই কথাটা আমি নিতাম যে তাই তো, আমি কেন কাপড় বেচবো, আহ, এটা তো ভালো কিছু না, তাহলেই কিন্তু আমার কেরিয়ারটা, এই সেক্টরে আসাটা কিন্তু আমার ওখানেই থেমে যেত। তো যে বিষয়টা মাথায় রাখতে হবে, পাছে লোকে অনেক কিছুই বলবে, ঘরের লোক অনেক কিছু বলবে, মাথায় রাখতে হবে কোনো কথা কানে নেওয়া যাবে না, আমি কাজ করব, আমি আমার সফলতা আনবো। এই বিষয়টা যারা মাথায় নিয়ে কাজ করতে পারবে, ধৈর্য ধরে করতে পারবে, তারা ভালো করতে পারবে। তো যারা এই উদ্যোক্তা নিয়ে কাজ করতে চায়, উদ্যোগ নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, অবশ্যই ধৈর্য নিয়ে আসবে। কে কি বললো, এই কথায় যদি মন খারাপ হয়ে যায়, কে তোমাকে কাপড় বিক্রিওয়ালা বললো, কে তোমাকে মাছ বিক্রেতা বললো, কে তোমাকে পাতিল নিয়ে কাজ করছো বললো, এটা শোনা যাবে না। আমার টার্গেট একটাই থাকবে, আমি যেটা নিয়ে কাজ করছি এটাই আমার কাজ, এটাই আমার পরিচিতি, আমি কাজ করব। তো সবার উদ্দেশ্যে আমার এটাই বলা থাকবে সবসময় নতুনদের, যে তোমরা এই জিনিসটা মাথায় নিয়ে আসো। এরপরে হচ্ছে মূলধন নিয়ে কিভাবে কাজ করব, এটা শিখতে হবে, জানতে হবে। হুট করেই ঢুকে পড়লাম, হুট করেই বিজনেস করলাম, এটা হবে না। হ্যাঁ, কিছু কিছু প্রোগ্রাম যেটা বললাম, যে টাকা আসলো, অ্যাওয়ার্ড নিল, টাকা দিল, চা খেলো, চলে গেল, এরকম প্রোগ্রামও অনেক হচ্ছে। আমাকে বুঝে যেতে হবে আমি কোন প্রোগ্রামে যাব, আমাকে এতটুকু বুঝতে হবে যে এই প্রোগ্রামটা গেলে আমার উপকার হবে। অ্যাওয়ার্ড নেওয়া যাবে, আপনি কাজ ভালো করলে আপনাকে অ্যাওয়ার্ড দিবে, সেটাতে আপনার একটা সন্তুষ্টি থাকবে। আমাকে কেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, আমার একটা সন্তুষ্টি থাকবে, আমি 4 বছর কাজ করেছি, আমার কাজ ভালো হচ্ছে, মানুষ আমার কথা বলছে, আমি অ্যাওয়ার্ড পেয়েছি। এখানে কোনো নেই, কিন্তু আপনি আসলেন, কোনো কাজ নেই, আপনাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো, এটা যেমন আসলে মানুষ বলবে, এটা বলবে। তো এদিকে না গিয়ে আমরা যেখানে কোথায় কাজ হচ্ছে, কোথায় গেলে আমরা শিখতে পারবো, এটা বুঝে আমাদেরকে যেতে হবে।
এটা খুব ভালো একটা কথা বলেছেন। আমাকে নিজেকে বুঝতে হবে যে ভালো মন্দ ভেদাভেদটা কোথায়। আমি গণহারে সব জায়গায় গেলে সেই দোষ তো আমি অর্গানাইজারের উপরে চাপাতে পারি না। খুব ভালো একটা না কথা না বলেছেন। তো আপু এরপরে একটু আরেকটু জানতে চাচ্ছিলাম, এই যে আপনি আপনার বেশ কিছু সেক্টরে অলরেডি আলোকিত ভূমিকা রাখছেন, কিন্তু এই কাজগুলোর বাইরে আপনি আমাদের সামাজিক প্রেক্ষাপটে যা মানে এটা তো বলতে গেলে বিজনেস পারপাস, বিজনেস এর বাইরে গিয়ে আপনি কি মানে এমন অবহেলিত মানুষদের জন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা আছে বা করছেন? আসলে অবহেলিত মানুষদের জন্য করা বিষয়টা অনেক সময় অনেক কাজে দেখা যাচ্ছে যে আপনার অনেক কাজের জন্যই তারা যাচ্ছে, অবহেলিতদের দিচ্ছে, ছবি তুলছে, পোস্ট করছে। আমি দরিদ্রদের জন্য কাজ করছি, আমি কম্বল দিলাম, সেটার একটা ছবি তুলে পোস্ট করলাম। তারপরে আমি রাস্তায় পথ শিশুদের খাওয়াচ্ছি, আমি ছবি দিলাম। এই বিষয়গুলো আসলে কি, আমি আপাতত এই বিষয়গুলো আহ, লোক দেখানো বলেন কিংবা যেটাই বলেন, এটা এখন করতে চাচ্ছি না। যেটা আমি করি সেটা হয়তো যাদের দিচ্ছি করছি তারা জানে। এটা তো সবসময় আপু থাকে। আপনি যখন একটা বড় কোথাও যাবেন, আপনি ভালো কিছু করবেন, আপনার কাছে মানুষের আশা থাকবেই। সেই দিক থেকে আমি তো অবশ্যই কাজ করছি, করে যাচ্ছি, ভবিষ্যতে আপনারা দেখবেন অবশ্যই। আমি যখন মনে করবো আসলে এখন জানানো দরকার আমি কি করছি, কোথায় করছি, তখন অবশ্যই সামনে আসবে। তো আসলে বিষয়গুলো লোক দেখানো না, এই এটা কাজগুলো অবশ্যই লাগে। আসলে লোক দেখা লোক দেখানো ভাবে না করে, হুম, আহ, মানে অবহেলিত মানুষ বলি বা যেটা দান বলি বা যেটা সমাজসেবা বলি, এই বিষয়গুলো লুকোচুরেই ভালো, আড়ালে করাই ভালো। কিন্তু আমার যেটা জানা সেটা হচ্ছে যে আপনারা যে উত্তরটা দিয়েই দিলেন যে আসলে ছবি তোলা লোক দেখানো বিষয়টা আপনি পছন্দ করেন না। তো আপনার যেহেতু প্রাতিষ্ঠানিক একটা পরিচয় আছে, ঋক্ষশৈলী বলি, সনাতনী বলি, তো সেই জায়গার প্রেক্ষিতে এই যে এই জায়গা থেকে আপনি তো একা না, আপনি আরো 10টা হাত নিয়ে আছেন এখানে। এই জায়গা থেকে মানে সমাজের প্রতি তো আপনার একটা দায়বদ্ধতা থাকে, সেখান থেকে কি করছেন জি। এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আপু সেই বিষয় থেকে আমরা প্রতি বছরই কিছু দরিদ্র, আমাদের যেমন কিছু মাদ্রাসা আছে, এরপরে হচ্ছে কিছু দরিদ্র ফ্যামিলি আছে যেগুলোতে আমরা এখন কাজ করছি তাদের নিয়ে। এবং ওই যে আপু যে কথাটা বললাম, আমরা আসলে এটা বিজনেস পারপাস না। আমরা চাচ্ছি কাজটা আমাদের এমন হবে যেন একদম রুট লেভেল থেকে যারা আছে, যারা আসতে পারছে না, এখানে পৌঁছাতে পারছে না, এবং তাদেরকে যদি আমরা কাজে সাহায্য করি, কাজের মাধ্যমে তারা যেন তৃপ্ত থাকে যে না, আমি কাজ করছি এবং এটা আমার জন্য ভালো। সেই হিসেবে আমাদের ঋক্ষশৈলীর থেকে আগামীতে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা ধীরে ধীরে সেগুলো সবাইকে জানাবো। এবং এইসব বিষয়ে আমাদের একটা ছোট করে আমাদের একটা প্ল্যান বুক করা হয়েছে, যেটা আসলে আস্তে আস্তে আমরা উন্মোচন করতে চাচ্ছি সামনে। আপনারা সবাই জানতে পারবেন। আমাদের এটা পরিকল্পনা আছে অবশ্যই দুস্থদের জন্য, যারা যেমন বৃদ্ধাশ্রম, স্বামী নেই যাদের, তারা অনেকে অবহেলিত হয়ে আছে, সেই সব পরিবারগুলো আমরা নাম তালিকা নিচ্ছি। আমরা কিছু কিছু কাজ এগিয়ে যাচ্ছি, এগুলো আস্তে আস্তে আমরা সামনে আনবো ইনশাআল্লাহ। অনেক শুভকামনা থাকবে আপনার সেই শুভ কাজের জন্য। আপু, আপনার অনেক লম্বা একটা সময় আমরা নিয়ে নিয়েছি, আপনার আমাদের সাথে আপনি অনেক লম্বা একটা সময় কথা বলছেন। তো এই যে আমাদের রোজকার খবরের বিশেষ একটা আয়োজন, এই আয়োজনে আমরা আসলে নাম দিয়েছি রোজকার বন্ধন। এই যে আপনি আজকে আমাদের সাথে কথা বললেন, আগে আরো অনেকেই এসেছেন, কথা বলেছেন, পরবর্তীতে অনেকে আসবেন, কথা বলবেন। আমাদের মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমরা মাঝখানে, আপনি এবং আমাদের যারা দর্শক আছেন, সবার মাঝখানে একটা আলাদা বন্ধন তৈরি করা। আপনার কাছ থেকে আমি কিছু শিখলাম, জানলাম, যেটা আমি আমার জীবনে কাজে লাগাতে পারলাম। আমার যেটা জানা নাই সেটা নিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করতে পারলাম। তো এই বন্ধন তৈরিটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আপনি যদি আমাদের সেই দর্শক যারা শুনবেন, আপনাকে দেখবেন, আপনার এই কথাগুলো, তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো কিছু বলার থাকে একটু বলবেন।
ধন্যবাদ আপু। আসলে আমি প্রথমে যেটা বলবো, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন রোজকার খবরের আজকের এই সুন্দর আড্ডার আয়োজনে। এটা আসলে খুব ভালো লাগে। আমরা যারা উদ্যোগ নিয়ে কাজ করছি কিংবা উদ্যোগের বাইরেও যারা আছেন, তাদেরকে যদি এই ছোট ছোট সুযোগগুলো করে দেওয়া হয়, আপনারা যারা আছেন, আপনাদের মতো যারা এই কাজগুলো করছেন, তাদেরকে আসলে আমি অনেক ধন্যবাদ জানাই। এটা অনেক বড় একটা বিষয়। সবাই সবাইকে আসলে সামনে আনতে চায় না, সবাই সবার জন্য কাজ করে না। তো এই জন্য আমার রোজকার খবরের পুরো টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। এরপরে যারা আমার অডিয়েন্স আছেন, যারা আমাকে শুনবেন, তাদের উদ্দেশ্যে আমার বলা, আসলে বাহিরের জগতে সফলতা অর্জন করা, এটা আসলে অনেক আমরা সফলতার গল্প শুনি, কিন্তু আমাদের পেছনে যেই পথটা আমরা পাড়ি দিয়ে এসেছি, এই পথটার গল্প আপনারা শোনার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন যে আসলে এই পথ পাড়ি দিয়ে আসতে কতটা কষ্ট করতে হয়, কতটা প্রতিযোগিতামূলক জায়গা পার করে আসতে হয়। এই বিষয়গুলি যদি জানেন, অনেকের দেখবেন যাদের সাহস কম, অনেকে আছে আপু অল্পতেই ঝরে যায়, শুরুতেই ঝরে যায়, এমন অনেকে আছে আসেন, কাজ করার চেষ্টা করেন, ঝরে যায়। তারা আসলে জেনে আসে না, তারা দেখা যায় চলে আসছে, কাজ করতে চাচ্ছে। তবে আমার তাদের জন্য যেটা বলার থাকবে যে আপনারা অবশ্যই ব্যর্থতার গল্পগুলো শুনুন। সফলতার গল্প শুনতে অনেক ভালো লাগে, সফল হয়েছে দেখলেই আমরা এখনো যারা সফল হয়েছে আমরা বলি আরে আমরা কবে হব, আমরা কবে হব, কিন্তু আসলে এই পথটা অনেক কষ্ট করে পাড়ি দিয়ে আসতে হয়। সফল হতে হলে ব্যর্থতার গল্পগুলি শুনতে হবে। আহ কিভাবে ব্যর্থ হয়েছিল, কেন ব্যর্থ হয়েছিল, সেই গল্পগুলা শুনে সেখান থেকে আসলে কোন কাজটা করলে আমি এগিয়ে যেতে পারবো, এই জিনিসগুলোকে আহ আসলে পয়েন্ট আউট করতে হবে। এই জিনিসগুলি পয়েন্ট করবেন, পয়েন্ট করে যখন দেখবেন যে আপনি এগুলির মোকাবেলা করতে পারবেন, আপনার পক্ষে সম্ভব, এবং সাহস তো অবশ্যই রাখতে হবে। সেভাবে কাজ করলে আশা করি যারা ভবিষ্যতে উদ্যোক্তা হবেন, সফল হতে চাচ্ছেন, তারা অবশ্যই সফল হবে। এবং একটা মূল কথা যেটা, লেগে থাকতে হবে। লেগে থাকলে সফলতা আপনার আসবেই। এইটাই। লেগে থাকার বিকল্প কিছুই নেই। অনেক সুন্দর একটা লেগে কথা থাকার বলেছেন। বিকল্প কিছু নেই। আহ, আর আমাদের ঋক্ষশৈলীর টিমের থেকে আমরা ভবিষ্যতে অনেক বড় বড় কিছু পদক্ষেপ গ্রহণ করছি, যেগুলোর মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত থাকবেন, যারা আমাদের মেলায় অংশগ্রহণ করবেন, আমাদের সাথে থাকবেন, আমরা চাচ্ছি ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য দেশের বাহিরে পৌঁছে দেওয়ার জন্য। এই লক্ষ্যে আমরা কাজ খুব করছি ভালো এবং একটা আশা উদ্যোগ। করছি আমরা উদ্যোক্তাদের একটা ভালো কোনো খবর দিতে পারবো। সেই লক্ষ্যে চাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বৃক্ষশৈলীর সঙ্গে থাকবেন। আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব সবাই একসঙ্গে, একা না। আমরা সমষ্টিগত উন্নয়নে বিশ্বাসী। ইনশাআল্লাহ আপনাদের ভালো কাজের অংশীদার হিসেবে আমাদের রোজকার খবরও যেন আপনার সাথে থাকতে পারে। আমরাও আপনাদের সেই সফলতার সাথী হতে চাই। তো অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। জানাচ্ছি আপু আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি ছিলেন সুলতানা পারভিন মুক্তা আপু। আমরা তার কাছ থেকে অনেক কথা শুনলাম এবং পরিশেষে তার খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। সব থেকে বড় কথা, লেগে থাকতে হবে, আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, তা না হলে আসলে আমরা জীবনে কোথাও সফল বলে যে শব্দটা, সেই সফলতার মুখ দেখতে পাবো না। তো আজকের আমাদের এই রোজকার বন্ধনের এই অতিথির কাছ থেকে আমরা যে অভিজ্ঞতার গল্প শুনলাম, বুঝতে পারলাম, এটা আসলে উদ্যোক্তা বা ব্যবসায়ী যেটাই বলি না কেন, যে যেখানে আছে সেখান থেকেই সে কাজ করার চেষ্টা করছে, কাজ করে যাচ্ছে। আমাদেরকে কাজ, প্রথমে হচ্ছে কাজকে সম্মান করতে হবে। কাজ সম্মান করতে পারলে সে কোথায় আছে কি করছে সেটা হচ্ছে পরের কথা। আমরা অবশ্যই আমাদের সেই কাজকে সম্মান করব। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজে সকল স্তরের মানুষকে সাথে নিয়ে একত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমাদের এই চেষ্টাই আমাদের সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই পরের পর্বে আমরা আবার আসবো নতুন কোনো স্বপ্নবাদী মানুষের গল্প নিয়ে, শুনবো তার গল্প। ততদিন অবশ্যই রোজকার বন্ধনকে মনে রাখবেন, রোজকার খবরের সাথে থাকবেন। প্রতিদিনের ছোট্ট ছোট্ট বন্ধনই হচ্ছে আমাদের সব থেকে বড় শক্তি। আপনারা সকলে ভালো থাকুন, স্বপ্ন দেখুন, আর স্বপ্ন পূরণের জন্য মানুষে মানুষে বন্ধন গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে। সালাম। আসসালামু আলাইকুম।